তো আজকে আমরা আমরা যে শিখবো আমাদের যে লার্নিং ক্লাসটা, সেটা হচ্ছে আমরা আসলে মানে বেসিক থেকে শিখে না, মানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা এইভাবে শিখতে পারি। আমরা যেটা শিখবো, যেটা যখন শিখবো সেটা নিয়ে পড়ে থাকবো, ডিটেলস নিয়ে শিখবো, ইন ডিটেলস শিখবো। তাহলে মানে একটা জিনিস ভিতরে কি বলে, মানে অনেক বেশি স্ট্রং বা স্কিল আপনি গেইন করতে পারবেন। ঠিক আছে, আমি যে লার্নিং পছন্দ করি আমি সেভাবে আপনাদেরকে শেখাবো। আপনারা চাইবেন যে আমার মতো লার্নিং, আমি যে লার্নিং কার্ভটা ধরে রাখছি, আমি যে লার্নিং কার্ভে শেখাচ্ছি ওই লার্নিং কার্ভে চলতে চলতে চেষ্টা করবেন। দেখবেন যে প্রোগ্রামিং ইজ নট, আমি মনে করি যে হার্ড, ইট ইজ জাস্ট কমপ্লিটেবল ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট টেক ইট অ্যান্ড অ্যাপ্লাই ইট। ঠিক আছে, তো জাস্ট শুরু করলাম। আমরা আমরা আজকে থেকে কোডিং শুরু করবো। তো সেখানে আমরা প্রথমে কি করলাম, আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে স্টার্ট প্রজেক্ট। ঠিক আছে, তো আমি এই ফাইলটাকে আমি ওপেন করতে চাইতেছি, রাইট? তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, এখান থেকে ফাইলে গেলাম, ওপেন ফোল্ডারে গেলাম, রাইট করেন। তো এখান থেকে আমি যেহেতু ডেস্কটপে আমার ফোল্ডারটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, স্টার্ট প্রজেক্টে ক্লিক করে সিলেক্ট করলাম, আমার এটা ওপেন হবে। তো ওপেন হয়েছে অলরেডি, এইভাবে ওপেন হয়ে যাবে। তো আমি আসলে এটা ওয়েলকাম উইন্ডোজটা আমি বাদ করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে আমাদের স্টার্ট প্রজেক্ট। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই দেখেন নিউ ফাইল, আমি নিউ একটা ফাইল তৈরি করলাম। তো যেহেতু সাধারণত আমি যেভাবে ফাইল তৈরি করি সেভাবে করবেন, বা আপনার মতো করতে পারেন, প্রবলেম নেই। ঠিক আছে, তো index.php আমি একটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে, তো এই ফাইলটা এখানে। তো পিএইচপি সাধারণত যখন আপনি কোড করবেন, ঠিক আছে, তো তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা পিএইচপি কোড রান করার আগে একটা কোড ব্লক শুরু করতে হয়। সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এইভাবে দেখেন আমি কি করি। এটা শুরু করছি, মানে এখানে আমি এখন পিএইচপি লিখতে পারবো। সাপোজ আমি যদি পিএইচপি না দিয়ে আমি যদি পিএইচপির একটা কোড আমি কমান্ড করি, সাপোজ সামথিং কমেন্ট করলাম, এখানে এটা রান করলাম। হ্যাঁ, এখন রান কিভাবে করবেন, ঠিক আছে না? আপনি, আমি তো অনেক কিছু সেট আপ করে নিচ্ছি, তাই রান করতে পারতেছি খুব ইজিলি। আপনি এটা এখানে সে করার পর এখানে রান আছে, হ্যাঁ, রান করি। তো আপনার এখানে যখন কার্সরটা এটার উপরে নিয়ে যাবেন, তো দেখবেন যে এটা নিচে লেখা আছে রান কোড কন্ট্রোল প্লাস স্পেস। আমি এটা সেট আপ করে নিয়েছি সেটিংস থেকে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয় এটা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে অন্য কিছু থাকতে পারে, আপনার এখানে রান কোডের ক্ষেত্রে অন্য কিছু থাকবে, তখন আপনি ওই শর্টকাট কিটা ইউজ করলে এটা কোড রান হয়ে যাবে। তো আমি কন্ট্রোল স্পেস দিই, কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপ দিলে এটা রান হয়ে যাচ্ছে। তো দেখেন আমি পিএইচপি রান করছি, অথচ আমি যেভাবে প্রিন্ট করছি, যেভাবে লিখছি সেভাবে চলে আসছে। আমি কি চাচ্ছি এটা? আমি চাচ্ছি শুধু জো বাইকটা প্রিন্ট হবে এখানে। এই ক্ষেত্রে কিভাবে করতে হবে, আমি মানে সাধারণত কি করতে হবে আপনাকে, পিএইচপি কোডটা লিখে এরপর আপনি ইকো করেন। তো আমি এখন জো বাইক লিখছি, আমি এখন রান করি। দেখেন আমি যেটা চাচ্ছি সেটাই প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তার মানে কতগুলো সিস্টেম আছে যেগুলো আপনাদেরকে মানতে হবে, মেনে নিতে হবে, সেটা চেয়ে। তো আপনি চাচ্ছেন যে আসলে ইন্ডেক্সের, আমরা সাধারণত এখন যেহেতু এসটিএমএল নিয়ে যাচ্ছি না, তো আমরা আসলে পিএইচপি নিয়ে আসি, তো আমরা আসলে এদিকে না গিয়ে আমরা এভাবে আসলে কিভাবে কোড করে সেটা শিখছি। হ্যাঁ, ধাপে ধাপে আমরা সবকিছু শিখে নেব। তো বলতে গেলে পিএইচপি তে কোনো কিছু কি বলে, এই কোনো কিছু রান করতে হলে স্ট্রিং হোক, সেটা ভেরিয়েবল হোক, সেটা ইকো করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে প্রিন্ট। প্রিন্ট আপনি প্রিন্ট করতে পারেন পিএইচপি তে। প্রিন্ট প্রিন্ট যদি আপনি সেম জিনিসটাই লেখেন, একদম সেম জিনিসটা আপনাকে শো করাবে। তো আসলে ইকো এবং প্রিন্টের মধ্যে কি ধরনের তফাৎ সেটা আমরা এখন যাচ্ছি না। ঠিক আছে, যেহেতু আমরা প্রিন্টই না, আমরা শিখবো, আমরা যেহেতু আমরা শেখার উদ্দেশ্যে আসলাম। ঠিক আছে, তো আমরা মূলত এখন এর ডিফারেন্স গুলো জানার আমার প্রয়োজন নাই আমার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে যারা যারা মূলত, আমরা যেহেতু তিনজন শিখতেছি, তো মূলত আমাদের তিনজনের জন্য এই ভিডিও।
তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এখন দরকার নাই প্রিন্ট আসলে কি বা আমি সাধারণত যখন যেটা দরকার সেটা তখন বলে দেবো। হ্যাঁ, তো এভাবে শিখবো। আজকে আমরা ফাংশন নিয়ে পিপির খুব বড় একটা জিনিস, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন নিয়ে কাজ করবো। তো আমরা আজকে কি কি শিখবো সেটার জন্য আমি একটু লিস্ট করে নিয়েছি। তো সেটা হচ্ছে কোথায় গেল, এই যে ফাংশন। আমি এখানে ফাংশনটা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তো ফাংশন না মানে আজকে আমরা যে যে টপিকগুলো শিখবো সেগুলো একটু ছোট ছোট আকারের ভিডিও থাকবে। হ্যাঁ, তো তো ইভেন এবং অড নিয়ে প্রথম আমরা কাজ করবো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও হবে, ঠিক আছে? ইভেন এবং অড কিভাবে বার করতে হয় ফাংশন দিয়ে, রাইট? তো আমরা চলে গেলাম, একটু ওয়েট করেন এখানে। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, ধরেন একটা ফাংশন লিখলাম। ফাংশন লিখে লেখার পর আমি যে কোনো একটা নাম দিলাম, ধরেন ইভেন। ইভেন দিয়ে এখানে আমি ধরেন একটা ফাংশন লিখলাম, ফাংশন একটা নাম দিলাম, ঠিক আছে? আর এখানে এই জিনিসটার মধ্যে কি করে, এই জিনিসটার মধ্যে প্যারামিটার পাস করে। হ্যাঁ, প্যারামিটার, বিভিন্ন প্যারামিটার পাস করে। ফাংশনটা কি কি ধরনের প্যারামিটার বা আর্গুমেন্ট নেবে সেটার জন্য এইখানে প্যারামিটার পাস করতে হয়, ঠিক আছে? আমরা সেটা ডিটেইলস বলবো। উদাহরণ আমি ইভেন ইভেন এবং অড বার করতে চাচ্ছি, তো কিভাবে কি করবো? তো এইভাবে লেখার পর এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো, ঠিক আছে? ইভেনের জায়গায় যে কোনো নাম দিবেন, সমস্যা নেই। আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো যে ইফ, ঠিক আছে, ধরেন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি n। হ্যাঁ, n ইকুয়াল টু না, আমি যেহেতু কি বলবো মানে ইভেন এবং অড বার করতে হলে কি সিস্টেম, সেটা হচ্ছে আপনি একটা সংখ্যা সাপোজ এটাকে ভাগ করবেন, ঠিক আছে? এটাকে কি করবেন, ভাগ করবেন, ভাগ করবেন, যেটা দিয়ে ভাগ করেন, ধরেন 2 দিয়ে ভাগ করেন, তার মানে কি আসবে, 0 আসবে। যদি সরি, যদি 4 কে আবার আপনি 3 দিয়ে ভাগ করতেন তাহলে কত আসতো, ভাগশেষ 1 আসতো, রাইট? তো আমরা এইটা কিভাবে বের করবো, এর জন্য আমরা লিখতে হয় একটা কন্ডিশন লিখতে, সরি, কন্ডিশন ইফ, ধরেন এই 4, সরি তো 4, আমরা মডুলাস অপারেটর ইউজ করবো। মডুলাস 2 দিয়ে ভাগ করবো, তাই তো? জোড় বিজোড় কিভাবে ভাগবে, 2 দিয়ে ভাগ করো না, 2 দিয়ে কোনো কিছু ভাগ করলে যদি সেটার ভাগশেষ থাকে তাহলে সেটা কি, জোড় নাকি বিজোড়? ভাগশেষ যদি থাকে তাহলে সেটা বিজোড়, আর যদি ভাগশেষ না থাকে তাহলে সে জোড়। এখন 4 ভাগ দিলাম, মডুলাস অপারেটর ইউজ করলাম, মানে ভাগশেষ 4 কে 2 দিয়ে ভাগ করার পর যেটা থাকবে সেটা যদি 0 হয়, সেটা যদি 0 হয় তখন কি হবে, ইকো করবে দিস নাম্বার ইজ ইভেন। ইভেন মানে জোড়, ঠিক আছে? আর না হয় কি করবে, এলস। তোমরা তো এলস অপারেটর যারা আসলে কাজ করছি তারা জানো এলস। এলস মানে যদি এটা সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি প্রিন্ট করবে সেটাই এখানে লিখবে। তাহলে তাহলে যদি এটা সত্য না হয় তাহলে কি হবে, সেটা অড হবে। মানে এটাকে ভাগ করার পর যদি 0 না হয় তার মানে এখানে 0 হলে এটা হবে, মানে এটা সত্য হলে এটা হবে। কিন্তু এটা যদি মিথ্যা হয় মানে 0 না হয়, তার মানে যদি ভাগশেষ 0 না হয়, মানে কি বলে, ভাগশেষ যদি 0 না হয় অন্য কিছু হয় তাহলে কি প্রিন্ট করবে, সেটা হচ্ছে দিস নাম্বার ইজ অড, মানে এটা হচ্ছে বিজোড়, রাইট? এখন এই জিনিসটা, হ্যাঁ, এখন এই জিনিসটা আমি আসলে দেখতে চাচ্ছি যে আসলে কাজ করছে কিনা। আমি ভাগ করলাম, হ্যাঁ, এইটাই রান করবো। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, আপনাদের হয়তো মাথায় ঢুকবে না এটা। এটাকে আমি এখন বন্ধ করে দিলাম, আমি এটা রান করলাম। দেখেন দিস নাম্বার ইজ ইভেন, মানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 0 থাকে না, মানে ইভেন। কিন্তু আমি যদি 5 কে কি করলাম, রান করলাম, মানে 5 কে যদি 2 দিয়ে ভাগ করলাম তাহলে 5 কি জোড়, 5 কি জোড়, মানে এটা কি সত্য, মানে এটা কিন্তু মানে 0 হওয়া মানে কি, এটা জোড়, মানে এটা যদি 5 কে 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে
সেটা হবে জোড়, মানে এটা যদি জোড় হয় এটা সত্য হবে, আর এটা যদি জোড় না হয় অর্থাৎ ভাগশেষ থেকে যায় তার মানে এটা হবে, এটা না হলে এটা হবে, এলস হবে এটা। ঠিক আছে, তার মানে 5কে যখন 2 দ্বারা ভাগ করছি তার মানে কি 0 হবে? 0 হবে না, কিন্তু 1 হবে, ভাগশেষ 1 থাকবে। তখন কি এটা প্রিন্ট হবে? না, এটা তো এটার ক্ষেত্রে তো এটা প্রিন্ট না হলে কোনটা হবে? এইটা হবে, এলস হবে। মানে এটা যখন সত্য হবে না তাহলে সত্য কোনটা? এটা। এর ক্ষেত্রে সত্য এখন এটা। এই কারণে এখন এটা অড হয়েছে। হ্যাঁ, তো এখন আমি এইখানে ধরেন 5 আমি ম্যানুয়ালি এখানে ইনপুট করবো আমরা না, আমরা এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই, সাপোজ এন, ভেরিয়েবল এন, এন দিয়ে দিলাম। এখন তাহলে কি এখন কোনো কিছু রান হবে? কোনো কিছু রান হবে না। দেখেন ওয়ার্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল, এখানে কোনো ভেরিয়েবল নাই। ঠিক আছে, ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নাই। তো এখন আপনি এখানে সাপোজ একটা ভেরিয়েবল দিলেন, সাপোজ এন, এই যে সেম ভেরিয়েবল ইকুয়াল টু, আমি যদি এখন 6 দিই, হ্যাঁ, তার মানে ভেরিয়েবল যে মানটা সেট করছি তাহলে 6, তাহলে 6 এখানে আসবে, তাহলে 6 এর এটাকে 2 দ্বারা ভাগ হবে, বুঝতে পারছেন নাকি? তখন আমরা রান করব, দেখেন দিস নাম্বার ইজ ইভেন। কিন্তু এখন আমি যদি ভেরিয়েবলের মানটা সেট না করি, হ্যাঁ, রান করি, আমার একটা ওয়ার্নিং শো করতেছে, সেটা হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল, আনডিফাইন্ড ভেরিয়েবল। এই এখান থেকে কিভাবে বেরিয়ে আসবো? এটা তো একটা এরর, ঠিক না? এই এরর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আমি এখানে মূলত একটা ভেরিয়েবলের মান সেট করে দিতে পারি। হ্যাঁ ভাই, এটা এটা খুব আনস্ট্যান্ডার্ড ফরম্যাট যে আমি ভেরিয়েবলের মান না দিয়ে দিলাম। এখন কিন্তু দেখছি যে আসলে মানে তারপরে এখানে শো করতেছে যে দিস নাম্বার ইজ ইভেন, মানে 0 কে 0 দ্বারা ভাগ করলে মানে 2 দ্বারা ভাগ করলে তো 0 হয়, ঠিক না? 0 হয় না, বাক্সে তো 0 থাকে, ইভেন মানে নাল, মানে খালি খালি পড়ে, রাইট? তো এটা একটা এরর, এই এরর থেকে বেরোতে কিভাবে বেরোবো আমরা, রাইট? এইটা করে আমরা ফাংশন ইউজ করবো। কি ইউজ করবো? ফাংশন। তো ফাংশন কেন ইউজ করবো? ফাংশন যখন ইউজ করবো, ধরেন আমি এখানে এখানে লিখি এই যে সেম জিনিসটা, এখানে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম। তো আমি এইখানে এই জিনিসটা সেম জিনিসটা আমি কি করলাম, এখানে পুট করে দিলাম। হ্যাঁ, এখানে পুট করে দিলাম। পুট করে আমি যদি এখানে কোডটা রান করি, দেখেন এখানে কোনো এরর আসতেছে না, আসতেছে না। কারণ ফাংশনটা এখানে কি হলো, মানে আমি যখন ফাংশনের ভিতরে কোনো কিছু রেখে দিচ্ছি তখন ফাংশনটা এটাকে হাইড করে রাখলো। ঠিক আছে, এই কোডটাকে হাইড করে রাখলো। তো এই কোডটাকে হাইড করে রাখা কি বলা হয় প্রোগ্রামিং ভাষায়, মূলত পিএইচপিতে সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন আমি এখানে লিখে দিচ্ছি, এনক্যাপসুলেশন। ঠিক আছে, এনক্যাপসুলেশন মানে হাইড করে রাখা। হ্যাঁ, আপনি একজন ডেভেলপার, মানে আপনি একটা কোড করছেন, আপনার জানার দরকার নেই, অন্য ইউজার জানার দরকার নেই যে আমি একটা কোড করছি। ঠিক আছে, আপনি একটা রেখে দিলেন, যতক্ষণ পর্যন্ত না আমি এই ফাংশনটাকে কল করবো ততক্ষণ পর্যন্ত এই কোড রান হবে না। এই ফাংশনটার নাম ধরে আমি যখন কল করবো না ততক্ষণ পর্যন্ত এটা রান হবে। তো আমি এখন ধরেন এই ফাংশনটাকে কল করলাম ইভেন, ঠিক আছে, ফাংশনটাকে কল করলাম। দেখেন কল করার পর ওই সেম জিনিসটা যখন আমি এই প্রবলেমটা ফেস করছি, ফাংশনের বাইরে থাকা অবস্থা এই যে প্রবলেমটা ফেস করছে। ঠিক আছে, তো এখান থেকে কিভাবে বেরিয়ে আসবো, ঠিক না? আমি একটা কোড রান করলাম, তো আমি আসলে এখানে মানটা সেট করতে চাইতেছি এখানে, হ্যাঁ, এখানে একটা মান সেট করতে চাইতেছি ম্যানুয়ালি, আমি ম্যানুয়ালি না করে মানে ডাইনামিক্যালি কিভাবে করতে পারি? তো আমরা সাধারণত জানি ফাংশনের, এই ফাংশনটা লেখার পর ফাংশনের নাম দেওয়ার পর যে ব্র্যাকেটটা থাকে এটাকে প্যারেন্থেসিস বলে। তো এইখানে আমরা যে অনেকগুলো মান দিতে পারি, হ্যাঁ, তো এইখানে যে মানগুলো দেওয়া হয় ফাংশনের নামের ভিতরে এটাকে বলা হয় প্যারামিটার। ধরেন যেহেতু কয়টা প্যারামিটার নেবে, এই ফাংশনটা কয়টা প্যারামিটার নেবে, তো আমি ফাংশনটা প্যারামিটার নিচ্ছে, সাপোজ মনে করেন একটা n, কিন্তু ভেরিয়েবল দিতে হবে, অবশ্যই ভেরিয়েবল। ঠিক আছে, কোনো নাম দিতে পারবেন না, স্ট্রিং, যেমন স্ট্রিং দিতে পারবেন না, আপনাকে ভেরিয়েবল দিতে হবে। এখন এটা হচ্ছে কি প্যারামিটার, এখানে আপনি অনেক প্যারামিটার পাইতেছেন। দেখেন প্যারাম, পিক্স, মিক্সড, মানে অনেকগুলো থাকতে পারে, আপনি অনেকগুলো দিতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো।
আপনি কয়টা প্যারামিটার নিচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এখন আমার দরকার হচ্ছে একটা, আমি একটা নিলাম। কি করলাম এরপরে, আমি এখন এই ফাংশনটাকে কল করব। দেখেন ইভেন্টটাকে এখন কল করতেছি। হ্যাঁ, এখন দেখেন আমি যদি সেম জিনিসটা তখন যেভাবে ছিল তখন আমি শুধু এখানে খালি রাখছি, এখন আমি কি করছি, এটা হচ্ছে প্যারামিটার, আর এটার ভিতরে যখন আমি ফাংশনটাকে নাম ধরে কল করব, কল করে এটার ভিতরে পাস করব, তখন সেটা হবে আর্গুমেন্ট। অর্থাৎ ফাংশনের যে মানটা আমি এখানে সেট করবো সেটাকে বলা হয় আর্গুমেন্ট। তো আমি এখন আর্গুমেন্ট সেট করে নিই। দেখেন আমি আর্গুমেন্ট যেহেতু সেট করে নিই, এর নিচে কি হয়েছে, লাল হয়ে গেছে। আমাকে এই কোড জিনিসগুলা আর্গুমেন্ট, রাইট? তো এইখানে যে আর্গুমেন্ট আমি সেট করে নিই তাই এটা লাল হয়ে গেছে। এই যে আমি এক্সটেনশন গুলো ইনস্টল করে রাখছি না, এখন আমাকে দেখাচ্ছে আসলে আপনার এখানে এখানে প্রবলেম হয়েছে, এখানে এখানে প্রবলেম হয়েছে, এখানে এটা দরকার, রং হলে আপনাকে দেখাই এটা। এখন আপনি যদি রান করেন দেখেন এরর আসছে, ফ্যাটাল এরর। হ্যাঁ, এখন আনকপড আর্গুমেন্ট এরর, মানে আর্গুমেন্ট দেন নেই এই জিনিসটা, এখানে টু ফিউ আর্গুমেন্ট, এখানে খুব কম আর্গুমেন্ট, মানে দেয়া হয়নি আর্গুমেন্ট। আমি যদি এখানে ধরেন 5 দিই, দেখেন এটা চলে যাচ্ছে, গেছে লালটা চলে গেছে। আমি যদি রান করি দেখেন দিস নাম্বার ইজ অড, মানে এই নাম্বার এটাই এখানে সেট হয়েছে আর্গুমেন্ট। আমি একটা ফাংশন, এই ফাংশনটা একটা আমি আর্গুমেন্ট সেট করছি, এটা এখানে গিয়ে সেট হয়েছে, মানে প্যারামিটার গিয়ে সেট হয়েছে, এই প্যারামিটারটা এখানে আসছে, এইখানে এসে এটাকে এটা দ্বারা ভাগ করার পর এই জিনিস কন্ডিশনগুলো হয়েছে, কন্ডিশনগুলো রান হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সাপোজ আমি যদি 6 দেই, 6 দেই, রান করি, দিস নাম্বার ইজ রিটেন, মানে আমি যেভাবে চাইছি এভাবে হয়েছে। বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি তো কি করতে চাই, এইখানে এইখানে আর এইখানের মান কি ভেরিয়েবলটা কি একই রাখতে পারবেন? না, আপনি অন্যভাবে রাখতে পারেন। ধরেন আমি কি রাখলাম, ধরেন এক্স, রাইট, এক্স। এখন দেখেন এক্স নামের কোন প্যারামিটার ভেরিয়েবল এখানে আছে নাই, না থাকার কারণে এইখানে আপনি কি করছেন, আপনাকে কিন্তু রং শো করতেছে যে আসলে এইখানে ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবলের আপনি সেট করতে চান, হ্যাঁ ধরেন আমি যদি না সেট করি তাহলে কোনো এমন এরর শো করবে না। দেখেন এটা আমি সরাই দিই, ধরেন এটা সরাচ্ছি, আমি রান করছি। দেখেন ভেরিয়েবলটা আসলে এখানে রান হচ্ছে না, মানে রান করতে পারতেছে না, কারণ যেহেতু এটা এনক্যাপসুলেশন মানে হাইড হয়ে রয়েছে, ঠিক মানে আসলে এরর গুলো শো করতেছে না। তো ভেরিয়েবলের মানটা যদি আমি বসাইতে হয়, রাইট, ভেরিয়েবলের মানটা যদি বসাইতে হয় কিভাবে করতে হবে, আমি তো বললাম যে এখানে ওই ভেরিয়েবলটা সেট করে দিতে হবে। দেখেন সেট করে দেওয়ার পর এটা কিন্তু কি হয়ে গেছে, লাল জিনিসটা চলে গেছে। বুঝতে পারছি, লাল জিনিসটা চলে গেছে। তো আপনি এখানে যাই নাম দেন, অর্থাৎ আপনি তো অনেকগুলো এখানে প্যারামিটার থাকবে না, তো আপনি চিনবে কোনটা যে এই প্যারামিটার জন্য এটা আমি, মানে ধরেন এখানে তো আরো অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে, হ্যাঁ আরো অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে। তো যদি আপনি এইখানে প্যারামিটার আর এইখানের যে ভেরিয়েবল, প্যারামিটার প্যারামিটার মানে তো একটা মানে এইখানে যেটা নেবে এটাকে বলা হয় প্যারামিটার, কিন্তু এটা ভেরিয়েবল মূলত। তো ভেরিয়েবল আর এই ভেরিয়েবল যদি সেম না হয়, যদি আপনি এখানে পুট করেন সাপোজ কোনো মান, তখন এখানে এটা নেবে না। ঠিক আছে? তো আপনি যদি এখানে ধরেন প্রথমটা নিলেন, আমি যদি দেখাই সাপোজ, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। তো কি এখন তো বুঝতে পারছেন কিভাবে আমরা এই জন্য অড বের করবো। ঠিক আছে, তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আসলে এখানে কেন আমি অন্য নাম সেট করতেছি না এটা ছাড়া, হ্যাঁ সেটা দেখবো। যদি অন্য নাম সেট করি সেটার মান কি আসলে এনক্যাপসুলেশন ফাংশন আমরা সেটা বের করতে পারবো, সেটাও দেখবো। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত অনেক লং ভিডিও হয়ে গেছে, আমি চাইতেছি ছোট ছোট ভিডিও করার জন্য। তো জানাবেন যে আসলে বড় হয়ে গেছে নাকি বা বেশি কথা বলতেছি কিনা। যদি বলেন যে না বেশি কথা বলতেছেন, আমি কম কথাই বলবো, তবে বুঝিয়ে চেষ্টা বোঝানো মূল টার্গেট হচ্ছে বোঝানো। ঠিক আছে, তো এই কারণে অনেকগুলো কথা বলা লাগে, তো এতটুকু। ঠিক আছে, তো এই জিনিসটা দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।